যে আপনার ঐতিহাসিক ব্যাপার-স্যাপার আপনার ২০২৮ বছর পরে ২০১৯ সালের যে ডাকসু নির্বাচন হয়েছে সেটা ছিল প্রশ্নবিদ্ধ ডাকসু নির্বাচন, কারচুপির ডাকসু নির্বাচন। তো সুতরাং আপনি ধরতে পারেন প্রায় ৩৫-৩৬ বছর পরেই প্রথম একটা পেপার ডাকসু নির্বাচন হয়তো বা আয়োজন হতে যাচ্ছে। কিন্তু আমি বরাবর আমি যেখানেই গিয়েছি, যে অবস্থায় গিয়েছি, যারাই আমার কাছে জানতে চেয়েছেন, বারবার একটা কথাই বলেছি, আমরা গণতন্ত্র এবং ভোটাধিকারকে ফিরে আনবার জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি। ডাকসু নির্বাচনের যে ভোট, সেই ভোটটাও একটা নিউট্রাল পরিস্থিতিতে ভোটাধিকার প্রয়োগের একটা প্রাথমিক ধাপ আমরা মনে করি জাতীয় নির্বাচনের আগে। তো এখন আমরা যে গণতন্ত্রের জন্য এত রক্ত যে এত গুম, এত খুন হলাম, এই ডাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের মধ্য দিয়ে কিন্তু গণতন্ত্রকে এবং ভোটাধিকারকে খুব বাজেভাবে সংকুচিত করা হয়েছে। কারণ দেখেন, একটা স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে যখন রাইট টাইমে ৫ বছরে যখন তার পড়াশোনা কমপ্লিট করে সে অধিকতর জ্ঞান চর্চার স্বার্থে সে যখন অন্য একটা ডিপার্টমেন্টে সে মাস্টার্স করছে, সে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু একই ক্রাইটেরিয়াতে এমফিলকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। এমফিলকে যেই ক্রাইটেরিয়াতে সুযোগ দেওয়া হয়েছে, একই ক্রাইটেরিয়া পিএইচডি এবং প্রফেশনাল মাস্টার্সকে আপনার নিরুৎসাহিত করা হয়েছে এবং তাদের ভোটাধিকারকে হরণ করা হয়েছে। যার ফলশ্রুতিতে এখানে যে একটা গণতন্ত্রকে যে একটা যে প্রসারিতকরণ, সেই প্রসারিতকরণের জায়গায় গণতন্ত্রকে সংকুচিত করা হয়েছে। এক, দুই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের জায়গা থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা কিন্তু যে ডাকসুর যে ভিপি মানে যে প্রেসিডেন্ট পদটা, যেটা যে পদাধিকার বলে ভিসি যেটাতে থাকেন, সেই জায়গায় কিন্তু আমরা অধিকতর গণতন্ত্র চর্চার স্বার্থে সেখানে আমরা নির্বাচন চেয়েছি। ছাত্রদের মধ্য থেকে যেন প্রেসিডেন্টটা হয় সেটা আমরা চেয়েছি। সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সংস্কারটা মেনে না নিয়ে এক প্রকার যে দখলদারিত্ব বলা যায়, এই পদটাকে এভাবেই তারা রাখতে চায়। তো এখানেও আমাদের একটা যথেষ্ট প্রশ্নবোধক চিহ্ন আছে। তারপর যে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ এবং যে ভোটার, আমরা যে ছাত্রলীগের ব্যাপারে, যে ছাত্রলীগ এত রক্ত, যাদের হাতে এত রক্ত, আমরা যে দীর্ঘ দুঃশাসনে যা এই ছাত্রলীগের হাত দিয়ে এত রক্ত ঝরার পরে ক্যাম্পাসে এত শত নির্যাতন নিপীড়নের পরেও আমরা দেখতে পেলাম যে ভোটার লিস্টে এখনও যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসীরা এখনও ভোটার লিস্টে আছে। আপনি আশ্চর্য হবেন যে জুলিয়াস সিজারের মতো একজন যে চিহ্নিত দাগি আসামি, যে যে ফৌজদারি অপরাধ করেছে এবং বিভিন্ন হামলায় তার যে সম্পৃক্ততা আছে, সে ব্যক্তির নাম আপনার ভোটার লিস্টে আসছে এবং যে আপনার সে মনোনয়নপত্র নিয়ে আবার সে সাংবাদিকদেরকে ফেস করছে। এই ধরনের পরিবেশ বিশ্ববিদ্যালয়ে যেখানে দিয়েছে, সুতরাং এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে প্রপার ডাকসু নির্বাচন কতটুকু আশা করব সেটা এখনও আমরা সন্দিহান। কারণ আপনি ছাত্রলীগকে আপনি কোনোভাবেই রাজনৈতিক অধিকার দিতে পারেন না। আপনি এদেরকে বসবাসের সুযোগ সুবিধা দিতে পারেন, স্বাস্থ্যের সুযোগ সুবিধা দিতে পারেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের প্রত্যেকটা অর্গানের যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু বিচার কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত এদেরকে আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দেওয়ার কোনো সুযোগ কিন্তু আলটিমেটলি নেই। যার ফলশ্রুতিতে আমরা যদি ওই ছাত্রলীগকে যদি আবার নিয়ে আসা হয় এখানে, আমরা আরও শঙ্কিত যে বিষয়গুলো সেটা আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন ক্যান্ডিডেটকে আওয়ামী লীগ কেনার চেষ্টা করতেছে। এর মধ্যে আওয়ামী লীগ প্যাট্রোনাইজ করার চেষ্টা করতেছে। বিভিন্ন হলে এরা সংঘবদ্ধ হচ্ছে। পতিত স্বৈরাচারের যে যে নিম্ন লেভেলের যে নিম্ন স্তরের যে পদাধিকারের যে নেতাগুলো ছিল, এগুলোকে একত্রিত করা হচ্ছে এবং এদের মধ্য দিয়ে একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়া করানোর চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে প্যাট্রোনাইজ করার চেষ্টা করা হচ্ছে। যেটা যে ডাকসু নির্বাচন যদি সূচনা হয়, তাহলে মাঝামাঝিতে একটা বিশাল বিপত্তির সৃষ্টি হতে পারে। এবং এখানে ডাকসু নির্বাচন আয়োজন কেন্দ্রিক শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে নয়, গোটা বাংলাদেশের যে প্রশাসন, বিশেষ করে সরকারকে সজাগ দৃষ্টি অবলম্বন করতে হবে। কারণ আমরা যে শঙ্কা করছি এবং বিভিন্ন যে আপনার প্রশাসনিক বাহিনীর মধ্য দিয়ে আমরা কিছু তথ্য পাচ্ছি যে এই ডাকসু নির্বাচন কেন্দ্র করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার একটা পায়তারা চালাচ্ছে, সেটা পতিত স্বৈরাচার এবং যে এই বাংলাদেশের পরাজিত শক্তি, যারা পরাজিত শক্তি সমন্বয় করে একটা ডাকসু নির্বাচন কেন্দ্রিক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পায়তারা করছে। আমি আপনাকে খুব ফ্র্যাঙ্কলি বলি, মিটফোর্ডের যে ঘটনা সেদিন ঘটেছিল, দুদিন আগে ঘটেছে, প্ল্যান করে শুক্রবার জুমার নামাজের পর সেই ঘটনাটা গোটা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু নির্দিষ্ট সংগঠন হিসেবে বিএনপিকে দায়ী করা হয়েছিল, তার অঙ্গ সংগঠনকে দায়ী করা হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু বিএনপির কোনো সম্পৃক্ততা আলটিমেটলি ছিল না। পরবর্তীতে সেটা উঠে এসেছে। সেটা নিজেদের যে আপনার যে আধিপত্যের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে ঘটনা ঘটেছে। তো আমরা আশঙ্কা করছি এই নির্বাচন কেন্দ্রিক এমন
অসংখ্য পরিকল্পিত ঘটনা ঘটানোর একটা সম্ভাবনা আছে। সুতরাং যার ফলশ্রুতিতে যদি এই ডাকসু নির্বাচন আয়োজন করে যে সংখ্যাগুলোর কথা আমি বলছি এবং যে গণতন্ত্র সংকুচিত করার যে কথাগুলো বলছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের প্রশাসনকে সম্মিলিতভাবে এগুলোকে সংশোধন করতে হবে, তবেই একটা সুষ্ঠু ডাকসু নির্বাচন সম্ভব। বাংলাদেশের পক্ষ থেকে গত পরশুদিন বলা হয়েছে যে একটি দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়া হচ্ছে, নারী ভোটারদের অনুৎসাহিত করা হচ্ছে ভোট দিতে। এই বিষয়ে আপনাদের সংগঠনের বক্তব্য কি? আপনারা নারী ভোটারদেরকে অনুৎসাহিত করা হচ্ছে মানে নারীদের হলগুলো কিছুটা দূরে ভোট কেন্দ্রগুলো, তাদের যেতে সমস্যা হবে এই ধরনের অভিযোগ করা হয়েছে। একটি দলকে সুবিধা দেওয়ার কথা বলেছে বাকশাল। এটা আসলে আপনাদের সংগঠনকে মনে হচ্ছে নির্বাচনে সবাই সমান সুযোগ পাচ্ছে? দেখেন, যদি আপনি বাংলাদেশ পার্সপেক্টিভে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন প্রতিনিধি, আমি একজন কর্মী, আমাদের সংগ্রাম, আমি 2016 সালে যখন বিশ্ববিদ্যালয়ে পা রেখেছি সেদিন থেকে আমি সংগ্রামে নেমেছি। আমার সংগ্রামের ডেট এই হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিক নয়। এই বাংলাদেশে যখন সকল কণ্ঠ যখন স্তব্ধ ছিল, তখন আমাদের কণ্ঠ এই ছাত্রলীগের বিরুদ্ধে প্রত্যেকটা ইনস্টিটিউশন আমাদের কণ্ঠ জারি ছিল। এবং এই আন্দোলনকে 14 তারিখ রাতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রূপদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। যেই ছেলেগুলো সেদিন রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল, পরের দিন তার বাসাকে আইনশৃঙ্খলা বাহিনী তছনছ করেছিল, তার এলাকার বাড়িতে সেই হামলা চালিয়েছি। এই গণঅভ্যুত্থানে আমাদেরকে বৃহৎ স্টেক থাকার পরও 5 আগস্টের পরে কিন্তু আমরা সোজা বাসায় গিয়েছিলাম। বাসায় গিয়ে পরের দিন মসজিদ মন্দির পাহারায় আমরা আবার রাস্তা নেমে পড়েছি, থানা পাহারায় আমরা রাস্তায় নেমে পড়েছিলাম। এখনও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে আমরা এখনও পাহারাদার হয়ে আছি। তো সুতরাং আমরা সরকারে যাইনি, আমরা উপদেষ্টা বনে যাইনি, আমরা বিভিন্ন হচ্ছে যে আপনার মন্ত্রণালয়গুলো আমরা টেন্ডার নিয়ে আসিনি। তো সুতরাং কাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? সরকারি দল কারা? বর্তমান সরকারে যে আছেন তাদের ছত্র ছায়ায় কারা সরকারি সংগঠন অলরেডি সেটা এস্টাবলিশড। সুতরাং যদি সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে তাদেরকেই দেওয়া হচ্ছে। যদি ইন্ডিকেট করা হয় আমার সংগঠনের কেন্দ্রিক, আমার সংগঠন সবচাইতে প্রতিকূল পরিস্থিতি এখন অতিক্রম করে যাচ্ছে। হল রাজনীতি নিয়ে ছাত্র দলের অবস্থানটা কি? আজকে একটা মিটিং হওয়ার কথা ছিল, তো এদিকে আপনাদের কমিটিগুলো কি থাকছে কিনা? দেখেন, রাজনীতি রাষ্ট্রের প্রাণ। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনার হচ্ছে যে শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতি, এই 3টা জিনিসকে ঢাকা বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশে লিড দিয়ে গেছে। আপনি রাজনীতি না করলে তো আপনার সামনে আজকে যে আমি দাঁড়িয়ে কথা বলছি, রাষ্ট্রের পাহারা হিসেবে কেউ রাজনীতি করছে বলেই আমি আপনার সামনে এখানে দাঁড়ায় কথা বলছি। না হলে হয়তো বা আমি সেফটি ওয়েতে আমি আপনার সাথে কথা বলতে পারতাম না। রাজনীতি করতে হবে, রাজনীতি শিখতে হবে। রাজনীতি এমন না যে আমি পড়ার টেবিল থেকে উঠে আসলাম, উঠে আইসা 5টা ভোট নিয়ে নির্বাচিত হয়ে আমি আমার স্বার্থ উদ্ধার করে আবার পড়ার টেবিলে ফিরে যাব, এর নাম রাজনীতি না। রাজনীতি পরিস্থিতি ফেস করার মধ্য দিয়ে, শেখার মধ্য দিয়ে একজন মানুষ রাজনীতিবিদ হয়, পরিপক্ক হয়। দুনিয়ার সব কিছুর সিলেবাস আছে, কিন্তু রাজনীতির কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। এটা পরিস্থিতি মোকাবেলার মধ্য দিয়ে একটা রাজনীতিবিদ তার পরিপক্কতা অর্জন করে। সুতরাং হল সংসদের রাজনীতি, যেখানে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকছে, সেখানে হলে রাজনীতি থাকবে না কেন? আজকে যে রাজনৈতিক সংস্কৃতিকে ঘৃণা করে আমরা নিজের জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে আমরা রাজপথে নিজের জীবনটাকেই বিলিয়ে দিলাম, সেই আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ কালচার তৈরি করবার জন্য সেই আমাদেরকে ব্লেম দেওয়া হচ্ছে যে ছাত্রলীগ ফিরে আসবে। আজকে যারা হলে, আপনি বলছেন যারা এই কাজটা করছে আমাদের এগেনস্টে, ওই দিন যারা মাঠে নেমেছে তারাও তো এক রাজনীতিবিদরাই নেমেছে। যারা হলে থাকে রাজনীতি তারা করছে, কেউ গুপ্ত অবস্থায় করছে, কেউ প্রকাশ্যভাবেই ছোটোভাবে করছে, শুধুমাত্র ছাত্রদলকে তারা থ্রেট হিসেবে দেখছে। কিন্তু আমরা আশ্বস্ত করতে চাই, ছাত্রদলই একমাত্র সংগঠন যারা বিগত দীর্ঘদূর শাসনে ছাত্রলীগকে মোকাবেলা করে, আওয়ামী লীগের রাজনৈতিক অপসংস্কৃতি মোকাবেলা করে নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার লক্ষ্যে নিজের জীবনের সকল সর্বস্ব বিলিয়ে দিয়েছে। সুতরাং হল রাজনীতি অবশ্যই থাকবে। সেটা রাজনীতির ধরনটা কীরকম হতে পারে, একটা সুবর্ণ সুযোগ আছে। আমরা সম্মিলিতভাবে এটার সিদ্ধান্ত আমরা নিতে পারি রাজনীতিটা কোন কালচারে চলবে। দেখেন, ছাত্র রাজনীতির কালচারটা কি? ছাত্র রাজনীতির কালচার তো হচ্ছে যে একজন শিক্ষার্থীকে একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, আরেকদিকে সবচেয়ে খারাপ স্থান উদ্যান। একজন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে সে উদ্যানমুখী না হয়ে সে যেন পড়াশোনামুখী হয়। এই জিনিসগুলো খেয়াল রাখা, পড়াশোনা, রেজাল্ট, গবেষণা, সহশিক্ষা এবং একজন শিক্ষার্থীকে ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাটাই ছাত্র রাজনীতির প্রধানতম কাজ। আর সেটাকে অন করেই, সেটাকে প্রতিষ্ঠিত করবে বলেই নিজের জীবনের সর্বস্ব বিলি দিয়ে এই পথকে বেছে নিয়েছে। সুতরাং ছাত্র রাজনীতি সর্বাঙ্গে থাকবে। সেটার প্রক্রিয়া কী হবে সম্মিলিতভাবে আমরা সেটা সিদ্ধান্ত নিতে পারি। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায় 18টা
কমিশন তদন্ত কমিশন করেছে, এর ভিতরে শুধুমাত্র একটা তদন্ত কমিশন রিপোর্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পেরেছে, যার মধ্যে ওই যে ছাত্রলীগ 128 জনকে বহিষ্কার করেছে, যেটা নিয়ে প্রশ্ন আছে, যেটা নিয়ে মারাত্মক লেভেলের প্রশ্ন আছে। বাকি 17টা এখনো পর্যন্ত তাদের রিপোর্ট প্রকাশ করতে পারেনি। তারা কিভাবে এর মধ্যে একটা কমিশন ছিল ছাত্র রাজনীতিটা কীরকম হবে এমন একটা কমিশন ছিল, সেটাও তার রিপোর্ট দিতে পারেনি। সেই ব্যর্থতা কি ছাত্র সংগঠনের, সেই ব্যর্থতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। হ্যাঁ, ছোট করে একটু বলবেন আপনার ইশতেহারে কি কি থাকতে পারে, সাধারণ শিক্ষার্থীরা কি পেতে পারে যদি ছাত্রদল নির্বাচিত হয়ে আসে? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচনে অংশগ্রহণ করার পরে তারা বিজয়ী হয়ে আসলে কি কি আসবে না আসবে, এটা যখন আমরা আমাদের প্রার্থীতা যদি আমাদের সংগঠন সেখানে অংশগ্রহণ করে, অবশ্যই তারা সেটা ওপেনলি এবং হচ্ছে যে প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে অ্যানাউন্স করবে। সেখান থেকে হয়তো আমরা আপনারা সেগুলোকে জেনে নিতে পারি। থ্যাংক ইউ।